প্রথমে tips। তো আজকে কফি নিয়ে, ফ্রেঞ্চ কফি। আমার সাথে যারা বাংলাদেশে দেখা করছেন তারা জানেন যে আমার চায়ের সংগ্রহ কেমন ছিল, সমৃদ্ধ চায়ের সংগ্রহ। কিন্তু সম্ভবত আমার চাইতে বেশি চায়ের সংগ্রহ বাংলাদেশে ওই সময় কারো ছিল না। আমার মনে আছে প্রায় 60 থেকে 70 রকমের চা ছিল আমার কাছে। এখনও চায়ের ভালো একটা সংগ্রহ আছে, তবে কফির সংগ্রহ বাড়ছে। আমি বাংলাদেশে থাকতে আমার গেস্টদের নিজে চা বানায় খাওয়াইতাম। তো ফ্রান্সে এলে দেখবেন যে খালি ক্যাফে আর ক্যাফে। সেই ক্যাফের ভিতরে কিন্তু বসবে না কেউ, সবাই বাইরে বসবে আর একটা কফি নিয়ে খাবে ঘন্টার পর ঘন্টা। কিন্তু খাবি কি কফি? কফির যে চেন আছে না, যেমন ধরেন স্টারবাকস, এইগুলো কিন্তু খুব একটা দেখবেন না প্যারিসে। কিন্তু মোড়ে মোড়ে ক্যাফে, মানে কফির দোকান। এরা কেমনে লাভ করে আল্লাহ জানে, বসে থাকে এক কাপ কফি নিয়ে ঘন্টার পর ঘন্টা। যাই হোক, কফি খেতে চাইলে যদি যে একটা কফি চান, তাহলে কিন্তু আপনাকে মিক্সিয়ানা কাপে ঘন একটা কফি দিবে। মিক্সিয়ানা আমরা যেটাকে বলি এক্সপ্রেসো, খুবই ঘন স্ট্রং কফি। এক চুমুক দিবেন আর সাথে খারাপ হয়ে যাবেন। এটা কয় ক্যাফে। আর ক্যাফে মানে হচ্ছে একটা কফি, আবার কফির দোকান মানেও কিন্তু ক্যাফে। তবে যাই চান না কেন, তবে তার আগে যদি না বলেন যে জনাব মেহেরবানি করে আমাকে একটা কফি দেন, তাহলে কিন্তু আপনাকে কেউ কফি দেবে না। আপনার পকেটে যতই টাকা থাকুক না কেন, মেহেরবানি করে। এটা একটা ফ্রেঞ্চ আছে, এটার ফ্রেঞ্চ হচ্ছে সিল ভু প্লে। তাই আপনাকে কল লাগবে মশিয়ে বা ম্যাডাম কাফে সিল ভু প্লে। এরা কফির চিনি দিবে না, আলাদা করে দেওয়া দেখবে। এই কফি কই থেকে আসছিল জানেন? অটোম্যান সম্রাটের কাছ থেকে। সেই যে ভার্সাই প্রাসাদের বানাইছিল সানকিং, তার কাছে। তো যাই হোক, ক্যাফের পরে আছে হচ্ছে নোয়াজেট। এটা এসপ্রেসো, কিন্তু সাথে দুধ দিবে অল্প একটু, সুন্দর একটা রং হবে নোয়াজেটের। এরপরে আছে ক্যাফে অ্যালোজে, মানে লম্বা ক্যাফে। তো এটা আমি বেশি খাই, আর অফিসে যদি ঘুম পাই তাহলে ওই ক্যাফে মেরে দিই। তো আমার তো ঘুম কম হয়, এই যে এটা রেকর্ড করছি না, এখন বাজে হচ্ছে রাত 2টা। তো আড়াইটার আগে শেষ হবি রেকর্ড, তারপরে এডিটরকে পেটে ঘুমাবো, আবার সকাল 7টায় ওটা লাগবে, কলে অফিসের দোকান লাগবে, খুব মজা, তাই না? এরপরে আছে ক্যাফে ক্রেপ। এটা দুধ কফি, এটা বাংলাদেশে বলে ল্যাতে, ক্যাফে ল্যাতে বলে। তো এখানে ল্যাতে বললে চাই না দিবি, মানে তে মানে হচ্ছে চা। তো আপনি দুধ কফি বলতে ক্যাফে অলে বলতে পারেন, ক্যাফে অলে। এরপরে ক্যাপিচিনো, কফির উপরে ক্রিম থাকবে, চকলেটের গুঁড়া থাকবে, আর দুধ তো থাকবে। এরপরে আছে ক্যাফে গৌম। এটা সেই ক্যাফে, সেটা সেই ছোট্ট ক্যাফে, কিন্তু সাথে 3টা ছোট ছোট ডেজার্ট থাকবে, মানে মিষ্টি। ধরেন ছোট একটা পেস্ট্রি থাকলো, একটা কেক থাকলো, একটা ব্রাউনি থাকলো, সেটা যেটা দেয় আর কি ওই রেস্টুরেন্ট। আবার ট্র্যাডিশনাল ফ্রেঞ্চ ডেজার্ট আছে, ক্রেম ব্রুলে, ওটা থাকতে পারে। তবে এটা ডেজার্ট হিসেবেও কিন্তু মেনু থাকে আর কি। এই কয়টা বেশি প্রচলিত ফ্রেঞ্চ কফি। এবারে আসেন আজকের আলাপ, হাসিনা নাকি ব্রিক্সে জয়েন করবে। অনেকেই কইতেছেন এই রে হাসিনা আবার চায়না আর রাশিয়ার কোলে গিয়ে উঠলো, আমেরিকাকে দেখে নিবে হাসিনা ব্রিক্সে জয়েন করে। তো বাঙ্গুল্যান্ডে তো বিশেষজ্ঞের অভাব নাই, কত ব্যাখ্যা আসতেছে আর সবাই আওলা যেতেছে। আমি এই ব্যাপারটা বুঝি না, ব্রিক্স কি এটা না বুঝাই লেখালেখি করে কেন বালসুনেরা? আগে তো বুঝবি, তারপরে না লিখবি। মিডিয়া গরম, বাঙ্গু প্রগতিশীলরা গরম, প্রথম আলু গরম। আপনি নিউজগুলো দেখেন কি বলতেছে, শিরোনামগুলো এরকমই যে বাংলাদেশ ব্রিক্সে যোগ দিতে যাচ্ছে। মানে কি মামুর বাড়ি, বাংলাদেশ চাইলে ব্রিক্সে যোগ দিতে পারবে নাকি আগে দাওয়াত আসতে হবে? তার মানে আগে ব্রিক্স নিজেরা কোনো নতুন সদস্য নিতে চায় কিনা, এরকম একটা সিদ্ধান্ত হইতে হবে ভিতরে, ব্রিক্সের ভিতরে। তারপরে ব্রিক্স বসে সিদ্ধান্ত নিয়ে তারপরে তারে বলবে যে তুমি ব্রিক্সে আসতে চাও। দেখেন ডেলি স্টার লিখেছে আলগা মোমেনকে কোট কইরা, তারা লিখেছে যে আমাকে একবার দাওয়াত করলে আমরা নিশ্চয়ই সেখানে যোগ দেবো। তার আগে আমাকে তাদের আনুষ্ঠানিক দাওয়াতের চিঠি পেতে হবে, মানে সামনে এসে চিঠি পাইতে পারে। এগুলো এখনো পাইই নাই, আর ব্রিক্সে যোগ দিচ্ছে, এগুলো টাইটেল করিচ্ছে। তারপরে কি, মানে মিডিয়া ভাবতেছে যে ব্রিক্স একটা অর্থনৈতিক জোট। তো প্রথম আলো বিশেষ প্রতিনিধি লিখছে যে ব্রিক্স হচ্ছে 5টি দেশের একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট। তো এই বালসুন এটা শুধু ব্রিক্সকে অর্থনৈতিক জোটই বলে না, এটাকে আঞ্চলিক জোটও বানাইছে। কিন্তু ব্রিক্স আর যাই হোক, আঞ্চলিক বা ভৌগোলিক জোট তো একেবারেই না। কারণ কই দক্ষিণ আফ্রিকা, কই রাশিয়া, কই ইন্ডিয়া, কই চীন, এইসব একটা অঞ্চলে একটা মহাদেশে আঞ্চলিক জোট হইলে কেমনে?
এটা বোঝার জন্য তো অ্যানালিস্ট হওয়া লাগে না, তাই না? ক্লাস 6-এর ভূগোল জ্ঞানী তো বোঝা যায় যে যাই হোক এটা একটা আঞ্চলিক জোট না। আবার দেখেন বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে, দেখেন বিশিষ্ট জ্ঞানী, হ্যাঁ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ছিল এম হুমায়ুন কবির। সে বলছে ব্রিক্স হচ্ছে শিথিল ধরনের অর্থনৈতিক জোট, হ্যাঁ, তো যেখানে আবার অর্থনৈতিক প্রতিযোগিতা রয়েছে। কি বালের রাষ্ট্রদূত ছিল বুঝেন তাইলে। হ্যাঁ, দেখেন বিডি নিউজে লিখেছে যে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের অর্থনৈতিক জোট ব্রিক্সের প্রথম আনুষ্ঠানিক সম্মেলন হয় 2009 সালে। আবার দেখেন প্রগতিশীল বিএনপির বুদ্ধিজীবী ভোদাফোন, হ্যাঁ, ওই ব্রিক্সকে আমদানি রপ্তানি বাণিজ্যের জোট মনে করে কি লিখেছে দেখেন, লিখেছে বাংলাদেশের বর্তমান বাণিজ্য ঘাটতি যেখানে আমদানি রপ্তানির চেয়ে অনেক বেশি, সেখানে ব্রিক্সের সুবিধা আদায়ে একটা চ্যালেঞ্জ হইতে পারে। মানে কি কথার মানে কি? এটা বাংলাও হয়নি, এটা কথাটা বুঝা লিখবি তো সেটাও লিখবার পারেনি, বিশিষ্ট বিশেষজ্ঞ হয়ে বসছে। আর ব্রিক্সের সুবিধা আদায় মানে কি? কি সুবিধা? চ্যালেঞ্জ হইতে পারে মানে কি? কি চ্যালেঞ্জ? কোনো অর্থ আছে এটার? শব্দটার কোন বাক্যটার কোনো অর্থ আছে দেখেন? হ্যাঁ, আবার অন্য জায়গায় লিখছে যে ব্রিক্স দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য বিষয়ে উদারতার অভাব আছে। মানে কি? মানে কি? মনে হচ্ছে না ওই মেলা জ্ঞানের কথা কইছে, হ্যাঁ, ওই বাণিজ্য জ্ঞান ঘাটতি কি সেটা বুঝেই নাই, অর্থনীতি নিয়ে লেখে, ইকোনমিক্সের হর্ষিকারটাও বুঝে নাই। হ্যাঁ, যেহেতু ঘাটতি বিষয়টা নেগেটিভ, ওই ধরে লিখছে যে বাণিজ্য ঘাটতি খুবই খারাপ জিনিস। আপনার কোনো মনে হচ্ছে না যে বাণিজ্য ঘাটতি মানে তো আমদানি বেশি রপ্তানি চাইতে, তো এটা কেমনে ভালো হয়? হ্যাঁ, অনেক কয়েকটা কন্ডিশনে বাণিজ্য ঘাটতি দেশের জন্য ভালো। হ্যাঁ, বাণিজ্য ঘাটতি ভালো নাকি মন্দ দেশের জন্য সেটা ওই দেশের বিশেষ অর্থনৈতিক অবস্থা, সেটার উপর নির্ভর করার কি ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করা হয় সেটার উপরে। আমি একটা এক্সাম্পল দিই যে জাপান আর জার্মানি ট্রেড সারপ্লাস, মানে এদের ঘাটতি নাই, উদ্বৃত্ত আছে বাণিজ্যে। হ্যাঁ, মানে তারা যা আমদানি করে তার চেয়ে অনেক বেশি রপ্তানি করে অনেক দিন থেকে। হ্যাঁ, কিন্তু গ্রোথ নাই, ইকোনমি স্ট্যাগনেন্ট হয়ে আছে। আবার দেখেন আমেরিকার বাণিজ্য ঘাটতি অনেক দিন থেকে আছে, কিন্তু ইকোনমিক গ্রোথ ভালো, অনেক ভালো, কিছু কই নাই আর দিন। হ্যাঁ, তাই যা খুশি তাই লেগে গেছে জ্ঞানীর ভাব ধরে। হ্যাঁ, প্রগতিশীল বিএনপি ব্যাংকে করে ধর্ম খোলে এখন। হ্যাঁ, তো যাই হোক, তো ব্রিক্স কি আসলে কোন অর্থনৈতিক বা বাণিজ্যের জোট? আমি যদি কই যে বিশ্ব ব্যাংক, IMF, ADB, IDB, AIIB বা NDB এগুলো কোনো অর্থনৈতিক জোট বা বাণিজ্য জোট, তাইলে হবে? হ্যাঁ, দুনিয়ার 190টার উপরে রাষ্ট্র জাতিসংঘের সদস্য, আবার তার মধ্যে প্রায় সকল রাষ্ট্রই IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এই দুইটার সদস্য, কিন্তু কোনো যুক্তিতেই তো IMF, ওয়ার্ল্ড ব্যাংক কোনো অর্থনৈতিক বা বাণিজ্যের জোট না, তাই না? তো IMF, বিশ্ব ব্যাংক আসলে কি এটা না বুঝে নেই, তাহলে ব্রিক্স বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, বিশ্বযুদ্ধের পরে এইটা আমেরিকার নেতৃত্বে এই দুইটা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের জন্ম নেয়। হ্যাঁ, এগুলো কোনো জোট না, এগুলো হইতেছে মাল্টিল্যাটারাল বা বহুরাষ্ট্রীয় প্রতিষ্ঠান। হ্যাঁ, তো এগুলো তৈরির উদ্দেশ্য কি? কেন? মূল উদ্দেশ্য হলো একটা আন্তঃরাষ্ট্রীয় গ্লোবাল অর্থনীতি, একটা আন্তঃরাষ্ট্রীয় গ্লোবাল অর্থনীতি এবং বাণিজ্যের সিস্টেম করে তোলা। হ্যাঁ, এটা ইংরেজিতে কওয়া হয় অনেক সময় গ্লোবাল ইকোনমিক অর্ডার। হ্যাঁ, তো জাতিসংঘ যেমন একটা গ্লোবাল একটা রাজনৈতিক সিস্টেম কায়েম করছে না, ঠিক সেই রকম আন্তর্জাতিক গ্লোবাল অর্থনৈতিক সিস্টেম কায়েম করার এবং নিয়ন্ত্রণের প্রতিষ্ঠান হচ্ছে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক, যা দিয়া একটা গ্লোবাল বাণিজ্যিক ব্যবস্থা, একটা বাণিজ্যিক সিস্টেম একটা চালু করা যায়। তো গ্লোবাল বাণিজ্যিক ব্যবস্থাটা কি? তো সেই সময় এক এক দেশে এক এক রকম এক্সচেঞ্জ রেট, মানে টাকা, ডলার, টাকা, পাউন্ড, এগুলোর এক্সচেঞ্জ রেট কত হবে সেটা ঠিক করতো। এটা একটা বিশাল ধরনের সমস্যা। ধরেন আমেরিকা যদি বলে আমরা 200 টাকায় $1 বেচবো, ডলার আর টাকার বিনিময় হার হবে $1 200 টাকা, আর কাটারানি যদি কয় না $1 জন্য $200 দিতে হবে, তাহলে বাংলাদেশের আমেরিকা কোনো বাণিজ্য হবে না তো, কারণ বিনিময়ে কোনো রেট হবে সেটাই ঠিক নাই। হ্যাঁ, তাই আমাদের এমন একটা মুরব্বি লাগবে যেটা ন্যায্যভাবে রেট ঠিক করে দিবে, এটাই হচ্ছে IMF। মানে ধরেন আপনি যদি টেকায় যদি কেনা বেচা করেন আপনার দেশের সীমানার মধ্যে, তাইলে ঠিক আছে, কিন্তু দেশের সীমানা পার হয়ে গেলেই তো আর আপনার টাকা কাজ করবে না, তাই না? আপনার পকেটে যে দেশীয় মুদ্রা আছে এটা তো অন্য দেশ গ্রহণ করবে না, তাই কিছুই কিনতে পারবেন না। তাই একটা আন্তর্জাতিক মুদ্রা বলে একটা ধারণা লাগবে, ধারণা, কনসেপ্ট। আন্তর্জাতিক মুদ্রা লাগবে না, কিন্তু ধারণা লাগবে, একটা সিস্টেম লাগবে, আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার সিস্টেম লাগবে। এর বড় কথা হচ্ছে কোনো প্রতিষ্ঠান লাগবে যার কাজ হবে যে কোনো দেশের মুদ্রায় প্রত্যেক দিনের বিনিময়ের হার কি হবে, রেট কি হবে সেটা ঠিক করে দেওয়া এবং জানা। এবং সেটার জন্য কয়েকটা গুণ লাগবে সেই প্রতিষ্ঠানের। একটা হচ্ছে একটা টেকনিক্যাল একটা এক্সপার্টাইজ থাকতে হবে, তাদের জানা বোঝা থাকতে হবে, এটাকে ইম্পার্শিয়াল হইতে হবে, মানে নিরপেক্ষ হইতে হবে,
এবং এটা ন্যায্য হইতে হবে এবং সেটার ভিত্তিতে সে প্রকাশ করবে যে রেটটা কি। এই প্রতিষ্ঠানটার নামই হইল IMF। বাঙ্গু প্রগতিশীল মনে করে IMF হচ্ছে একটা প্রতিষ্ঠান খালি শর্ত দেয়। হ্যাঁ, IMF আরো একটা কাজ করে, সেটা হচ্ছে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আনার জন্য পরামর্শ দেয়। এই যে বলে না IMF শর্ত দিছে, তো IMF তো শর্ত দিবেই। IMF এর জন্মই হয়েছে শর্ত দেওয়ার জন্য। তোরা IMF এর টাকা লাগে কেন? নিস না টাকা, বাটে পরিচুর জন্য তো টাকা নিস, তাই না? আর বাটে পরিচু কে? কারণ তুই চুরি করবো তাই বাটে পড়িছু। হাসিনার মতো শর্ত তো মানাই লাগবি, নইলে তো দেশটারই বাটে ফেলাবো, দেশটাকে তো জয় বাংলা করে দেবো। আর বিশ্ব ব্যাংকের কাজ কি? বিশ্ব ব্যাংকের কাজ ছিল যুদ্ধে তো সব জয় বাংলা হয়ে গেছে, সব কিছু ভেঙে চুরে গেছে, তাই না? বোমা টোমা পইরা, তো সেইগুলোর পুনর্গঠনের জন্য ঋণ নেওয়া। মোটামুটি একই কাজ কিন্তু করে যাচ্ছে IMF আর বিশ্ব ব্যাংক। হ্যাঁ, তো বিশ্ব ব্যাংক এখন এটা বলে যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট লোন। এই যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আছে না, এই ডেভেলপমেন্টটারই হাসিনা কয় উন্নয়ন, বুঝছেন? তো তাহলে ব্রিক্স হইল ওই সময় যে ওয়ার্ল্ড ব্যাংক IMF হয়েছিল না যে উদ্যোগে, সেই রকম একটা এই সময়ের একটা উদ্যোগ, এই সময়ের একটা গ্লোবাল নেতৃত্ব এবং পালা বদলের একটা প্রতিষ্ঠান। এবং সেই পালা বদলটা হইতেছে মূলত চীনের নেতৃত্বে। এইটা এরা আগামীর একটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেমের ব্যবস্থা, এটা অর্থনৈতিক জোট না, এরা একটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি করবে। এবং সেই কাজের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম যে তৈরি করবে, সেই কাজের উদ্যোগ কারা নেবে, এইটাই হইতেছে ব্রিক্স নিজে কিন্তু IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের সমতুল্য প্রতিষ্ঠান না, একেবারেই না। সে IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠান সে বানাবে, এইরকম একটা জোট, এরকম একটা প্রতিষ্ঠান কিন্তু বানিয়েছে, খুবই ছোট, এখনো তেমন কোনো শেপ নেই। এটা 2015 সালে চালু করছে। এটার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নাম শুনেছেন? কোথাও কোনো নতুন কিন্তু দেয় না। এইটারে আপনি কইতে পারেন যে ব্রিক্সের বিশ্ব ব্যাংকের একটা সমতুল্য প্রতিষ্ঠান। আর এটা 2 বছর আগে থেকেই, মানে এই NDBর যে সদস্য, সেটা সদস্য 2 বছর আগে থেকে কিন্তু বাংলাদেশ হয়েছে। তো আমরা একটু বুঝে নিই যে এই ডেভেলপমেন্ট, হ্যাঁ, এই বিষয়টা কি বিশ্ব ব্যাংকের ভাষায়। হ্যাঁ, তো এই লক্ষ্য করলে দেখবেন যে IMF ছাড়া সমস্ত বিশ্ব ব্যাংক, ADB, AIIB, IDB, NDB, এই প্রতিষ্ঠানগুলোর নামের শেষে বি আছে না? হ্যাঁ, তো নামের শেষে ব্যাংক আছে। হ্যাঁ, তো ব্যাংককে তো একটা অর্থনৈতিক বা বাণিজ্যের জোট মনে করাটাই ভুল, তাই না? এটা তো বোঝা যায়, এটা তো ব্যাংক একটা। তো তারপরে এই যে নামের শেষে যে বি আছে না, তারপরে আগে বা পরে ডি আছে, তাই না? ডি শব্দটাই হচ্ছে ডেভেলপমেন্ট। হ্যাঁ, ডেভেলপমেন্টের প্রথম অক্ষর। তার মানে বিশ্ব ব্যাংক, ADB, AIIB, IDB, NDB এরা সকলেই হইতেছে ডেভেলপমেন্ট ব্যাংক। তো ডেভেলপমেন্ট ব্যাংকটা আসলে কি? ব্যাংক যেহেতু কইছে যে তাইলে তো ঋণ দেবে, তাই না? অবশ্যই দেবে, কিন্তু আমাদের দেশে তো ব্যাংক আছে না, প্রাইম ব্যাংক, AB ব্যাংক, ইসলামী ব্যাংক, এরকম মেলা ব্যাংক আছে না? এরকম ব্যাংক কি এটা? হ্যাঁ, না, এটা হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক, যেখানে ডেভেলপমেন্টের জন্য, মানে ইংরেজিতে এটা কয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অবকাঠামোগত উন্নয়ন, এইটার জন্য লোন দেয়। এই অবকাঠামোগত উন্নয়নের যে উন্নয়ন, এইটা কয় হাসিনা উন্নয়ন, বুঝছেন? অবকাঠামো কি আসলে? অবকাঠামো কোনটা? হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেহেতু ওই রাস্তাঘাট, কারখানা, বাড়ি ঘর সব ভেঙে গেছিল, হ্যাঁ, পানি, বিদ্যুৎ উৎপাদন, তো এইগুলোর পুনর্গঠনের জন্যই ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হয়েছিল। কোন একটা দেশের ইকোনমি চালু রাখতে হইলে এবং এটা গতিশীল করতে হইলে, এটা যদি সরগরম রাখতে হয়, তার পূর্ব শর্ত হচ্ছে ভালো অবকাঠামো, মানে রাস্তাঘাট, ব্রিজ, বিদ্যুৎ প্ল্যান্ট, পানির সাপ্লাই, নিষ্কাশন ব্যবস্থা, সুয়ারেজ, কারখানার বর্জ্য রিসাইক্লিং, নগর অবকাঠামো, শিল্পাঞ্চলের অবকাঠামো, গ্রামের রাস্তাঘাট, এগুলো আগে তৈরি করতে হয়। তাছাড়া মাল সামান তো আসতে পারবে না, এক জায়গা থেকে এক জায়গায় যাইতে পারবে না, তাই না? মানুষ থাকতে পারবে না। এইগুলো থাকলে অর্থনীতি চাঙ্গা হইতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে, এটার জন্য যদি আপনি ঋণ নেন আপনার অর্থনীতি চাঙ্গা করার জন্য, সেইটা ঋণটার সুদ, ইন্টারেস্ট হয়ে যাবে খুবই কম বা নামমাত্র বা নাই, 0। তো এই সমস্ত অবকাঠামো গড়তে নামমাত্র সুদে সরকারকে ঋণ দেয় ডেভেলপমেন্ট। বুঝা গেছে? এবার এই 1% মতো সুদ দেয়, 1% মতো সুদ দেয়। তো তার মানে এটা কমার্শিয়াল ব্যাংক না, তাই না? এটাই হইতেছে ডেভেলপমেন্ট ব্যাংকের মুখ্য বৈশিষ্ট্য। 1 নাম্বার, সরকারকে লোন দিবে,
2 নাম্বার নামমাত্র সুদে লোন দেবে, 3 নাম্বার অবকাঠামোগত উন্নয়নের জন্য লোন দেবে। অবকাঠামো কি কি সেটা তো কয়ে দিলাম, তাই না? তো এইটা যদি দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে, তার একটা স্কেল আছে অর্থনৈতিক, দেশটা কত ভালো। এই যে উন্নয়নশীল করতেছে না, উন্নয়নশীল যখন এটার দেশের অবস্থা হবে তখন কিন্তু 1% সুদে কিন্তু আর পাইবেন না লোন। হ্যাঁ, এটা বাইরে 3% হবে। তো কারণে কয় না উন্নয়নশীল দেশের তকমা পাওয়ার জন্য দিওয়ানা হয়ে গেছে। হ্যাঁ, তো কার হাসিনা মারা যাবে বুঝছেন তো? হ্যাঁ, দেশে মারা যাবে, কারণ বিশ্বব্যাংক তখন আর 1% সুদের লোন দিবেন, এটা হয়ে যাবে 3%। সাইদা হাসিনা মারা খাইতে চাইলে কে ঠেকায়? হ্যাঁ, ফাইনালি কি বুঝলাম যে এই সমস্ত বিশ্বব্যাংক, এডিবি, এআইআইবি, আইডিবি, এনডিবি এগুলো প্রতিষ্ঠান কোনোভাবে অর্থনৈতিক বা বাণিজ্যের জোট না, এইগুলো ডেভেলপমেন্ট ব্যাংক ধরনের প্রতিষ্ঠান। তাহলে ব্রিক্স কি? ব্রিক্স হইল এমন একটা উদ্যোক্তা প্রতিষ্ঠান, যেটা আগে বলছি, যার লক্ষ্য আগামী দিনে আইএমএফ বা বিশ্বব্যাংক ব্যবস্থার একটা বিকল্প সিস্টেম তৈরি করা। তো ব্রিক্স তো হয়েছে প্রায় 14 বছর, তো এখনো কি বিকল্প কিছু তৈরি করতে পারছে বা আইএমএফ নিয়ে কিছু বলতেছে? হ্যাঁ, এরা কেন এত আস্তে আস্তে আগাইতেছে, বা আরো অনেকদিন আস্তে আস্তে আগাবে? চাইলেই কেন সে একটা বিকল্প ব্যবস্থা তৈরি করতে পারবে না? কারণ এই যে এখন যে গ্লোবাল অর্থনৈতিক ব্যবস্থাটা আছে না, এটা আমেরিকান ডলার কেন্দ্রিক। মানে এখন দুনিয়ার যত বাণিজ্য হয়, যত বৈদেশিক পণ্য বিনিময় হয়, যত আমদানি রপ্তানি হয়, এইটার 70 থেকে 80% কেনে বেচা হয় আমেরিকান ডলারের মাতব্বরি যতদিন থাকবে ততদিন ব্রিক্স, আইএমএফ এর বা বিশ্ব ব্যাংকের বিকল্প কোনো প্রতিষ্ঠান দাঁড়ি করাইতে পারবে না। মনে আছে না, আইএমএফ তো তৈরি হয়েছিল ডলারের মান ঠিক করার জন্য। একটা নয়া গ্লোবাল কারেন্সি লাগবে না, তাইলে তো গ্লোবাল একটা নয়া ব্যবস্থা তৈরির জন্য সেটা কি রাতারাতি তৈরি হয়ে যাবে না? অন্তত আরো 20-30 বছর ডলার রাজত্ব করে যাবে, আরো 20-30 বছর ডলার রাজত্ব করে যাবে। 70 থেকে 80% বাণিজ্য যেটা, সেটা এক রাতে উড়ে যাবে, কোনোদিনই সম্ভব না। মানে এই যে ব্রিক্সের যারা জন্ম দিচ্ছে, যে সমস্ত রাষ্ট্র, এগুলো আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের সদস্য না, সদস্য হয়েছে সারে নাই তো, তাই না? যদি ব্রিক্স একটা বিশ্ব ব্যাংকের মতো সমতুল্য প্রতিষ্ঠান তৈরি করে ফেলতেও পারে, তাও আইএমএফ থাকবে। হ্যাঁ, আইএমএফ থাকবে, হয়তো এটাকে ঢেলে ঢেলে সাজায় নিতে পারবে, কিন্তু আইএমএফ থাকবে, কারণ আইএমএফ যে কাজটা করে ওই কাজটা খুব ভালোভাবে করে আসছে এতদিন, সে কাজটা আরো অনেকদিন করতে হবে।